নমস্কার, আজ বাংলায় স্বাগত আপনাদের প্রত্যেককে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি নারায়ণ চক্রবর্তী। নারায়ণবাবু, আপনাকে আজ বাংলায় স্বাগত। এর আগেও নারায়ণবাবু তার আহ, গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের আজ বাংলায় তুলে ধরেছেন, এবং আজকেও আমরা তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তিনি তার গুরুত্বপূর্ণ সময় থেকে, ব্যস্ততার সময় থেকে সময় দিয়েছেন, তার জন্য আমরা অসংখ্য তাকে ধন্যবাদ জানাবো। নারায়ণবাবু, যে বিষয়টা আমরা দেখলাম যে সম্প্রতি যে আমরা আরজি করে ঘটনা যদি দেখি, প্রায় একটু বছর ঘুরতে পিছনে যদি দেখি, সেখানে যেরকম ঘটনা ঘটেছিল, একজন অন ডিউটি ডাক্তারকে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেই ঘটনার প্রায় পুনরাবৃত্তি আবারও আমরা দেখলাম সাউথ কলকাতার ল কলেজে। সেইখানে একজন পড়ুয়াকে ধর্ষণ করা হলো, এবং যেসব অভিযোগ উঠছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা তৃণমূলের শাসক দলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক, বড় বড় নেতাদের সঙ্গে তাদের ছবি দেখা যাচ্ছে। এই বিষয়টাকে ঠিক কিভাবে দেখছেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে? গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, তুমি আরজি করের ঘটনাটা উল্লেখ করলে। পশ্চিমবঙ্গে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে এই ঘটনাগুলো এখন প্রায় রুটিন ব্যাপার হয়ে গেছে, প্রায় রুটিন ব্যাপার হয়ে গেছে। আমি একটু ইতিহাসটা পেছন দিক থেকে যদি নিয়ে যাই, আমাদের পশ্চিমবঙ্গ এখন যিনি রাজত্ব করছেন, মানে তিনি বলেন যে তিনি তার রাজত্বে, মানে রাজত্ব করতে তিনি পছন্দ করেন, তিনি তো আর গণতান্ত্রিক কাঠামোর মধ্যে স্বৈরতন্ত্রী যেটা চালু করেছেন, সেই নির্বাচন ব্যবস্থা থেকে ধরে সব কিছুতেই, যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে সব কিছু চলে, এমনকি গাছের পাতাও নড়ে না তার অনুপ্রেরণা না পেলে। তো তিনিই তো এগুলো ঠিক করে দিয়েছেন। তিনি যখন পার্ক স্ট্রিট কাণ্ডে, তার রাজত্বের প্রথম দিকের কথা বলছি, যখন ধর্ষণ হলো, সেও তৃণমূলের ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। সবসময় এগুলো হচ্ছে, তারাই করছে এখানে। তো তখন উনি ব্যাপারটাকে কিভাবে ধামাচাপা দিতে চাইলেন? প্রথমে হচ্ছে যে ও খদ্দের টদ্দের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা। উনি কিন্তু পরপর বিভিন্ন ধর্ষণ কাণ্ডে চরিত্র নিয়ে বলেছেন, প্রেমের সম্পর্ক নিয়ে বলেছিলেন। এমনকি টাকা দিয়ে যখন ইজ্জত কেনার ব্যাপারটা তিনি চালু করলেন পশ্চিমবঙ্গে, হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত, সেই সব টাকার পরিমাণও তিনি জানিয়ে দিয়েছিলেন। তখন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের সামাজিক ক্ষেত্রে এই পতন সূচিত হয়েছিল। এবং কার অনুপ্রেরণায়, কোন সরকার, কার রাজত্বে এটা হয়েছিল সেটা সবাই জানেন। তারপরে একে একে ঘটনাগুলো সমাজের আরো ওপরের দিকে, আরো ব্যাপৃতভাবে সারা রাজ্য জুড়ে চলতে লাগলো। আমরা আরজিকর কাণ্ড দেখলাম, সে সময়ে আমরা দলমত নির্বিশেষে অনেকেই, আমিও বহুবার রাস্তায় নেমেছি। হ্যাঁ, তার মানে নির্যাতিতার সেই মানে ফ্যামিলির লোকেদের সঙ্গেও আমরা প্রতিবাদ জানিয়েছি রাস্তায় নেবে। নিট রেজাল্ট কি হলো? কারণ এখানে রাজত্ব করছে দলদাস পুলিশ, আর তার সঙ্গে ওই অনুপ্রাণিত হুলিগানস, দুর্বৃত্তরা, যারা হচ্ছে মানে তাদের রাজনৈতিক যে কাঠামো, যাকে তৃণমূল বলেন তিনি, তার বিভিন্ন জায়গার নেতা বলুন, হাফ নেতা বলুন, কোয়ার্টার নেতা বলুন, ইত্যাদি। তো যখন এগুলো হয় তখন ওদের একটা নির্দিষ্ট মডাস অপারেন্ডি আছে। দেখো, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, প্রশ্নটা সেখানে নয়, এটা সবাই জানে। এই ল কলেজের ঘটনার কাণ্ডে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, যে পশ্চিমবঙ্গে নর্মাল যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মানে অফিসিয়াল, সেটা যতই পক্ষপাতদুষ্ট হোক যাই হোক, সেই শাসন ব্যবস্থার একটা প্যারালেল শাসন ব্যবস্থা তৈরি হয়ে গেছে। সেই শাসন ব্যবস্থার নিয়ন্ত্রক কারা? অবশ্যই দুটোরই ওপরে অনুপ্রাণিত মানুষজন আছেন, অনুপ্রেরণা সেখানকার মক্ষী রানী দুটোতেই। কিন্তু তার দলের যেসব ছোট বড় মানসবদার কর্মকর্তারা আছেন,
তারা কিন্তু এই প্যারালেল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন। আমি একটা তোমাকে মনে করিয়ে দিই, অনুব্রত মণ্ডল বলে তার দলের একজন নেতা, যিনি বেশ কিছুদিন জেল খাটার পরে ফিরে এসছেন এবং তিনি তার স্বমহিমায় বহাল হয়েছেন, তাকে তার অপকর্মগুলো যখন সামনে এসেছিল, এই অনুপ্রেরণাই বলেছিলেন যে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়। এখন মাথায় অক্সিজেন কম যাওয়া, তার যে ফিজিওলজিক্যাল আসপেক্ট, সে সম্পর্কে অনুব্রতর তো বোধ না থাকাই স্বাভাবিক, একজন মেছো তার কি করে থাকবে, কিন্তু অনুপ্রেরণা দেবীরও যে কতটা আছে সেটাই তো বোঝা গেল, সাধারণ মানুষ বুঝলেন, যারা বুঝতে চান না তারা ছাড়া। তারপরে সেই অনুব্রত যখন একজন থানার আইসিকে কুৎসিতভাবে তার মাকে, বউকে কি করা হবে, কি করার হুমকি দিলেন, সেটাও যখন আমরা সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে দেখলাম, শুনলাম, জানলাম, তারপরে আমাদের যে প্রশাসন, যেটা কি অফিসিয়াল, প্যারালেল প্রশাসন নয়, এটা প্যারালেল প্রশাসন, সেটা কি করলো, সেই অফিসিয়াল প্রশাসনের ওপরে সেটাকে চাপিয়ে দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো। এতে কিন্তু পুলিশের কর্মক্ষমতা, কার্যকারিতা দুটোই নষ্ট হলো এবং জনসাধারণের আস্থা কিন্তু এই যে মানে আমাদের যে সমান্তরাল অ্যাডমিনিস্ট্রেশন, তার চাপে পড়ে আসল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর থেকে সরে যাচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ। তুমি এই মনোজিৎ মিশ্র যে প্রাইম অ্যাকিউজড, তার সম্পর্কে বলি যে 2022 সালে সে ওই কলেজ থেকেই ল গ্র্যাজুয়েট হয়। সে নাকি ক্রিমিনাল লয়ার, মানে একজন লয়ার হুজ প্রফেশন ইজ ক্রিমিনালিজম, মানে সে ক্রিমিনাল একজন মানুষ, সে লয়ার, এটাই আমরা সাধারণত ইন্টারপ্রেট করব। এবং তাকে ওই কলেজে তৃণমূল দল পরিচালিত গভর্নিং বডি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কর্মী হিসেবে। আর নির্যাতিতা মেয়েটিকে সে শাসিয়েছিল। ভালো করে লক্ষ্য করে দেখো, যে মেয়েটি যদি মুখ খোলে, সে যদি পুলিশের কাছে যায়, তাহলে পুলিশ দিয়ে ওর বাবা মাকে ধরে আনবে, মেয়েটিকে ওর পরে অত্যাচার করবে, হকি স্টিক দিয়ে তাকে ভয় দেখানো হয়, মারা হবে বলে, ইত্যাদি। এবং কলেজের মধ্যে মেয়েটি যখন অ্যালেজডলি গ্যাংরেপড হলো, মনোজিৎ মিশ্র ছাড়াও সেখানে আরো দুই তৃণমূলের, তার সাকরেদ, জয়ীব আহমেদ আর প্রমিত মুখোপাধ্যায়, এরাও কিন্তু একই সঙ্গে কো অ্যাকিউজড হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল এবং সিসিটিভি ক্যামেরাতে এন্ট্রি, এক্সিট, ভেতরের অনেক কিছুই জানার কথা। আর সর্বোপরি সেখানে যে মানে কর্মী ছিল, তোমার নিরাপত্তা কর্মী, তাকে জিজ্ঞাসাবাদ করলেই তো জানা যাবে। অনেক পরে শুনলাম আজকে নাকি তাকে অ্যারেস্ট করেছে। একটা দেখো, এদের যে বডি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করে দেখো, বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এ তো কি হয়, একজন সজ্জন ব্যক্তি বলেই আমি জানি, তোমার এই আমাদের এখনকার যে রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি এই শিক্ষা দপ্তর কি করতে পারে এটা ব্যাপারে, সেই জন্য কোনো একটা আলোচনা সভায় যাচ্ছিলেন। আমি একটা টিভিতে দেখলাম তিনি ঢুকছেন সেই মানে আলোচনা কক্ষে হাসতে হাসতে, হাসি মুখে। এই ধরনের ঘটনার পরে দায়িত্বশীল দলের একজন মন্ত্রী হিসেবে হাসি তার মুখে আসে কি করে? এটা কোনো গুরুত্ব নেই তাদের কাছে। তারপরে দেখো ওই যে পশ্চিমবঙ্গবাসী একজন অবাঙালি, যিনি বৈবাহিক সূত্রে বাঙালি হয়েছেন, এখানকার একজন মন্ত্রী, তিনি প্রেস কনফারেন্সে তৃণমূলের দুই সাকরেতকে দুপাশে বসিয়ে বললেন যে তৃণমূল যে বিলটা এনেছিল, কি অপরাজিতা না কি, সেই বিলটা পাশ হয়নি বলেই এরকম হচ্ছে। কি অদ্ভুত দেখো তো,
মন্ত্রিসভার একজন সদস্য বলছেন যে এরকম হচ্ছে, কেন হচ্ছে? তৃণমূলের লোক করছে, কেন করছে? অপরাজিতা বিল পাশ হয়নি বলে। জনসাধারণ কি মনে করবে একে? এরকম জোকার, এরকম ভাড়ামো, নারীত্বের এবং সমাজের চরম লজ্জা। এদেরকে পশু বললে পশুরা লজ্জিত হয়। ভেবে দেখো, অপরাজিতা বিলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দেশের আইন যেটা আরো কঠোরভাবে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে এনেছে এই ধর্ষণ জনিত অপরাধের জন্য, সেই আইনটাকে আটকানোর জন্য এরা অপরাজিতা বিল বলে একটা বিল নিয়ে এলো, এবং সেটা যাতে আটকে যায় খুব স্বাভাবিক কারণেই সেভাবে বিলটা আটকে আছে। অতএব দোষটা এখন অপরাজিতা বিলের। এরপরে এরা বলবে যে ট্রাম্প কেন ওই শুল্ক বাড়িয়েছিল, সেই জন্য পশ্চিমবঙ্গে এরকম রেপ হচ্ছে, পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে। আমি তোমাকে বলছি যে আজকেরই খবরে দেখলাম যে বালি খাদানে শেখ নাজির বলে একজন তৃণমূলেরই শ্রমিক, সে মারা গেছে ওই চোরাই বালি তুলতে গিয়ে অজয়ের ধারে, তোমার ইলামবাজারে। এবং তৃণমূলের স্থানীয় নেতা টিভিতে বলছেন যে এটা নাকি হয়েছে ওই একটা লোক চাপা পড়ে মারা গেছে, সবকিছুতেই আপনারা তৃণমূলকে আনেন কেন? আরে তৃণমূলকে আনবে না তো এরপরে তো বলবে যে আপনারা কেন ট্রাম্পকে বলছেন না, আপনারা কেন পাকিস্তান, এই ইরানকে কেন, ইসরায়েল কেন দোষী? ওরা ইসরায়েলের নেতানিয়াহুকে ধরুন। এরা এখন একেবারে পাগলের মতো আচরণ করে জনসাধারণকে বিভ্রান্ত করতে চাইছে। প্যারালেল অ্যাডমিনিস্ট্রেশন, যার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি, লম্পট্ট, সামাজিক ব্যভিচার, এগুলোকে তোল্লা দেওয়া এবং তৃণমূলের যে হারমাদ বাহিনী তাদেরকে পোষা। এবং এই হারমাদ বাহিনীরই এই মনোজিৎ মিশ্র এখন দেখবে তৃণমূলের বিভিন্ন নেতারা এ কখনো তার দলের সদস্য নয়, ছিল না, এইসব বলবে। কিন্তু এগুলো দিস কাটস নো আইস, এগুলো তো অত্যন্ত অক্ষম প্রয়াস। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লম্পট হোক, বদমাশ হোক, চোর হোক, আমাদেরকে ঠিকমতো নজরানা দেবে এবং সমাজে যা খুশি তাই করার লাইসেন্স, এবং তাকে বাঁচানোর জন্য প্যারালেল অ্যাডমিনিস্ট্রেশন। এবারে যেটা হচ্ছে, এরকম করতে করতে অনুপ্রেরণা দেবী যেটা বুঝতে পারেননি, যেটা সামাজিক অবক্ষয়ের সঙ্গে সঙ্গেই যেটা হবে, সেটা হচ্ছে তার হাত থেকে কিন্তু বল বেরিয়ে গেছে। তিনি যে পাগলা ঘোড়ার পিঠে চড়েছে, কিন্তু তার হাত থেকে বেরিয়ে গেছে। এবারে ঘোড়া ছুটছে, একদিক থেকে জেহাদিরা, আরেক দিক থেকে এটা হচ্ছে। আমি তো কিছুদিন আগে দেখলাম খুব ভ্যালিড একটা রিজন একজনের, তিনি নাকি হিন্দুদের ভোট পাওয়ার জন্য, তাদের তোল্লা দেওয়ার জন্য দীঘার জগন্নাথ ধাম বানিয়ে দিলেন। আচ্ছা বলো তো, বৈকুণ্ঠ কি নতুন করে বানানো যায়? উনি যদি ওই ওনার বাড়ির পেছনের দিকের ওই কাদা মাখা সেই আদি গঙ্গাকে বৈকুণ্ঠ নাম দেন, তাহলে কি সেটা বৈকুণ্ঠ হয়ে যাবে? দীঘাতে একটা মন্দির বানালাম এবং সেটা কালচারাল সেন্টার বলে সরকারি টাকা নিলাম, কারণ সংবিধান অনুযায়ী সরকার কিন্তু কোনো মন্দির বানাতে পারে না। আমি জানি না মসজিদ বানাতে পারে কিনা, কারণ অলরেডি যে ওনার যে বড় ভোট ব্যাংক, জেহাদি ভোট ব্যাংক, সেখান থেকে দাবি উঠেছে দীঘাতে আমাদের একটা মসজিদ বানানোর দাবি ছিল, আপনাকে সেটা রাখতে হবে। এগুলো খুব স্বাভাবিকভাবেই আসবে, কারণ লাগামোর হাত থেকে বেরিয়ে গেছে। এই যে মনোজিতরা, এই মনোজিৎ মিশ্র কিন্তু সিঙ্গল আইসোলেটেড নয়, প্রতিটি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তাদের মনে এই লালসা কিন্তু আছেই, এবং তার বহিঃপ্রকাশ কোনো কোনো ক্ষেত্রে এক্সপোজড হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে না। আজকে সামাজিক এই অবক্ষয় এবং বাঙালিদের অবলুপ্তির রাস্তা যদি বন্ধ করতে হয়, তাহলে সবচেয়ে আগে দরকার এই অনুপ্রাণিত সরকারের অন্তিম বিদায়।